তো ফ্লায়ার কর্তৃক আমাদের রোভিং এর উপরে এই যে স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট দেওয়া, যেটার মান হয় টিপিআই এর অনুপাতে 1 এর আশেপাশে। তো এই অল্প পরিমাণ টুইস্ট কেন দেয়া হয়? এটার প্রভাবটা কি? যদি আমি এর চাইতে বেশি টুইস্ট দেই তাহলে কি সমস্যা? বা হচ্ছে এর চাইতে কম টুইস্ট দিলে কি সমস্যা? এটি নিয়ে একটু কিছুক্ষণ কথা বলব। ১ম ইস্যু হচ্ছে এত কম টুইস্ট কেন দেই? 1 এর আশেপাশে কেন? উত্তর হচ্ছে যে আমরা অল্প আসলে টুইস্ট দিয়ে চেষ্টা করি যেন অন্ততপক্ষে রোভিং এর মধ্যে একটা সামান্য পরিমাণ স্ট্রেংথ তৈরি হয়ে যাক, যাতে করে প্রসেসিং এর সময় রোভিংটা ছিঁড়ে না যায়। রোভিং ফ্রেমেই হোক বা রিং ফ্রেমেই হোক, রোভিংটা যেন ছিঁড়ে না যায়, এই জন্য তার মধ্যে স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট দেয়া হয়। তো এর চেয়ে বেশি কেন দেই না? 1 এ যদি হচ্ছে যেহেতু আমরা বললাম যে মাত্র স্ট্রেংথ রাখাটা আমার একটা উদ্দেশ্য। তো আমি 1 এর চাইতে যদি বেশি টিপিআই দিতাম, 3 দিতাম, ধরা যাক 3.5 টিপিআই দিতাম, তাহলে নিশ্চয়ই স্ট্রেংথ অনেক বাড়তো। সেটা কেন করি না? হ্যাঁ, এটা সত্য যে আমরা টিপিআই বাড়ায় দিলে অবশ্যই স্ট্রেংথ বাড়তো। কিন্তু সমস্যা হচ্ছে যে আ এই হাইলি টুইস্টেড যদি টিপিআই এর মান এরকম হয়ে যেত 3, 3.5, এই হাইলি টুইস্টেড রোভিংটাকে যখন আমি রিং ফ্রেমে নিয়ে যেতাম, রিং ফ্রেমে গিয়ে ড্রাফট করতে আমার জন্য খুবই সমস্যা হয়ে যেত। কারণ রোভিং থেকে তো আমরা জানি যে রোভিংটাকে আমাকে কিন্তু রিং ফ্রেমে নিয়ে আবার সেটাকে ড্রাফট করতে হবে। তো টুইস্টেড হয়ে থাকা ফাইবারকে কিন্তু ড্রাফট করাটা সবসময়ই মুশকিল। কারণ আমরা ধরেই নেই যে ড্রাফটিং জোনে যখন কোনো একটা রোলার ঘুরবে, রোলারের সাথে, সাথে কিন্তু ফাইবার গুলিও সামনের দিকে এগিয়ে যাবে। তো যদি এরকম হয় আমার হাতের ফাইবারগুলি, আঙুলগুলি মনে করো ফাইবারগুলি খুব হাইলি টুইস্টেড এরকম। একজন আরেকজনের সাথে খুব হাইলি টুইস্টেড। এই অবস্থায় যেটা হয় যদি হাইলি টুইস্টেড ফাইবার যদি ড্রাফটিং জোনে যায়, তখন ড্রাফটিং জোনের রোলার ঘুরলেই কিন্তু ফাইবার সামনে আগাবে না। কিভাবে আগাবে? সে তো আরেকটা ফাইবারের সাথে হাইলি টুইস্টেড অবস্থায় আছে। সুতরাং বুঝতে পারলাম আমরা যে ড্রাফটিং জোনে আমরা কখনোই হচ্ছে হাইলি টুইস্টেড ফাইবারকে পাঠাতে পারবো না। যদি পাঠাই ড্রাফট আমরা ঠিকঠাক মতো পাবো না। অর্থাৎ এটা হচ্ছে ১ম উত্তর। যে আমি যদি টুইস্টের মান বাড়ায় দেই রোভিং ফ্রেমে 1 এর জায়গায় যদি আমি 3 করে দেই তাহলে হচ্ছে স্ট্রেংথ বাড়বে সন্দেহ নাই। কিন্তু রিং ফ্রেমে আমরা ড্রাফট করতে পারবো না। সুতরাং খুবই ঝামেলা তৈরি হয়ে যাবে। আমরা আমাদের কাঙ্ক্ষিত ইয়ার্ন কাউন্ট কখনোই পাবো না। এটার কারণে আমরা বেশি টুইস্ট দেই না। আর 1 এর চাইতে কম টুইস্ট কেন দেই না? কেন দেই না? কারণ হচ্ছে আ যেন রোভিং ফ্রেম অথবা রিং ফ্রেম মেশিনে রোভিংটা ছিঁড়ে না যায়। অন্ততপক্ষে যেন মেশিনে সেটা রান করতে পারে। এজন্য আমরা এর চাইতে কম দেই না। এই অর্থাৎ টুইস্ট বেশি দিলেও সমস্যা, রিং ফ্রেমের ড্রাফটিং জোনে গিয়ে ঝামেলা দেখা দিবে। আর টুইস্ট কম থাকলেও সমস্যা, ব্রেকেজ অনেক বেড়ে যাবে। যার ফলে মাঝামাঝি একটা অপটিমাম লিমিট খুঁজে নেয়া হয়। সেটাই হচ্ছে বর্তমান যে অপটিমাম লিমিট আছে টিপিআই অ্যারাউন্ড 1 এর কাছাকাছি, এই লিমিটটাকে এইজন্য বেছে নেয়া হয়। আশা করি টুইস্ট কম এবং বেশি হওয়ার আ প্রভাবটা তোমাদেরকে আমি বোঝাতে পারছি। কোন প্রশ্ন থাকলে করে ফেলো। তারপরে হচ্ছে যেটা নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে প্রেসার আর্ম। প্রেসার আর্ম যেটা, প্রেসার আর্ম তো আমরা চিনি যে ফ্লায়ার এর ২ টা লেগ থাকে। আমরা আগেই বলেছি যে একটা লেগ থাকে হচ্ছে সলিড সা হ্যাঁ, তো একটা লেগ থাকে হচ্ছে সলিড, আরেকটা লেগ হচ্ছে তোমার আ ই সেটাকে আমরা বলেছি হলো। হলো লেগ ব্যবহার করার কারণটা একটু আমি মনে করায় দিই। হলো লেগ ব্যবহার করার কারণ হচ্ছে কি যে আ যখন আমি একটা হলোলেগ ব্যবহার করব, তখন এই হলোলেগের নিচ দিয়ে হচ্ছে আমরা হলোলেগের ভিতর দিয়ে আমরা রোভিংটাকে কিন্তু নিয়ে আসি। অর্থাৎ ড্রাফটিং জোন থেকে বের হয়েই রোভিংটা হচ্ছে এই হলোলেগের ভিতরে চলে আসে। এখন হলোলেগের ভিতরে কেন নিয়ে আসি? কারণ হচ্ছে ফ্লায়ার তো বিশাল আরপিএম এ ঘুরে, ১০০০ আরপিএম এ ঘুরতে পারে, সে ১২০০ আরপিএম এ ঘুরতে পারে। এত বিশাল আরপিএম এ ঘুরতে থাকা অবস্থায় এর চারপাশে কিন্তু একটা বিশাল পরিমাণ তোমার হচ্ছে এয়ার কারেন্ট তৈরি হয়। এই এয়ার কারেন্টের বিপরীতে যেন আমার রোভিংটা ছিঁড়ে না যায়, রোভিংটা যেন টিকে থাকতে পারে, এইজন্য হচ্ছে আমরা এখানে একটা হলোলেগ ব্যবহার করি। হলোলেগের মাঝখান দিয়ে রোভিংটাকে আমরা নিয়ে আসি। আর বাকি যেই লেগ থাকবে, যেই সলিড লেগটা থাকবে, সেই সলিড লেগটাকে আমরা রেখে দেই হচ্ছে ব্যালেন্সিং এর জন্য। ওই যেই হলোলেগ ছিল সেটার ব্যালেন্স করার জন্য হচ্ছে সলিড লেগটাকে আমরা রেখে দেই। তো এখন আ যেই আমাদের হচ্ছে ফ্লায়ার এর মধ্যে যেই লেগটা ছিল হচ্ছে হলো লেগ, সেই হলো লেগের সাথেই আমরা একটা আর্ম ব্যবহার করি। যেটা এখানে দেখা যাচ্ছে একটা আর্ম।
সেটাকে আমরা বলি প্রেসার আর্ম, PRE, প্রেসার আর্ম কেন? কারণ এই আর্মটা দেখো প্রত্যেকটা রোভিং ববিনেই এই আর্মটা কিন্তু রোভিং ববিনটাকে প্রেস করে রেখেছে, চাপ দিয়ে রেখেছে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একই রকম অবস্থা। এই আর্মটা সবসময় রোভিং ববিনটাকে চাপ দিয়ে রাখে। তো ডান দিকের ছবিটাতে চলে আসো। হলোলেগ দিয়ে যখন রোভিংটা বের হয় তখন আমরা এই হলোলেগটাকে নিয়ে প্রেসার আর্মের উপর দিয়ে কয়েকবার প্যাচ দেই, তারপরে সেটাকে প্যাকেজে জড়িয়ে দিই। এখন এই নাম্বার অফ ওয়াইন্ডিং কতগুলি হবে এটার উপর ভিত্তি করে হচ্ছে রোভিং এর টেনশনটাকে ঠিক করা হয়। যেমন বা নিচে যেটা দেখা যাচ্ছে বি তে দেখা যাচ্ছে প্যাচের সংখ্যা বেশি, এতে দেখা যাচ্ছে প্যাচের সংখ্যা কম। মৌখিকভাবে এটাকে আমরা বলি, বিটাকে আমরা বলি আড়াই প্যাচ দেয়া হয়েছে। কিভাবে আড়াই প্যাচ? এই যে ১ প্যাচ, এটা ২ প্যাচ এবং এই সবার শেষেরটা হচ্ছে ৩য় প্যাচ। অর্ধেক ধরা হয় এটাকে। তো এই আড়াই প্যাচ বলা হয় আরকি এটাকে মৌখিকভাবে। তো এই আড়াই প্যাচ কেন বলি? আড়াই প্যাচ বললে আর ১.৫ প্যাচের মধ্যে পার্থক্য কি হবে? তো যেখানে আড়াই প্যাচ হয় সেখানে কিন্তু দেখা যায় যে রোভিং এর মধ্যে টেনশন বেশি থাকে এবং বেশি টেনশন নিয়ে যখন আমরা রোভিং এ ওয়াইন্ডিং করি তখন আমার রোভিং ববিনটা একটা কমপ্যাক্ট প্যাকেজ হয়। কমপ্যাক্ট প্যাকেজ হলে আমার সুবিধা কি? আমার সুবিধা হচ্ছে যদি আমি ধরে রাখি যে আমি ৩ কেজি ওজনের রোভিং ববিন বানাবো, তাহলে প্যাকেজ যদি কমপ্যাক্ট হয় ৩ কেজি হওয়ার পরেও সেই প্যাকেজটা কিন্তু আকৃতিতে ছোট হবে। আর যদি হচ্ছে আমি ১.৫ পেজ দিয়ে রাখি তাহলে হচ্ছে টেনশন কম থাকবে। টেনশন কম রেখে যদি আমি ওয়াইন্ডিং করি তাহলে সমস্যা কি? তাহলে সমস্যা হচ্ছে ওই ৩ কেজি প্যাকেজ বানাতে চাইলেও টেনশন কম হলে প্যাকেজটা লুজ হবে, কমপ্যাক্ট হবে না এবং লুজ প্যাকেজ হলে সে কিন্তু একটা বড় জায়গা দখল করবে। ৩ কেজি হইলেও সে বড় জায়গা দখল করবে। এটা আমরা হচ্ছে একটা ইস্যু। এই কারণে প্রেসার আর্মের মাধ্যমে আমরা চাইলে টেনশন বেশি কম করে প্যাকেজের সাইজকে প্যাকেজের টাইটনেস কে নিয়ন্ত্রণ করতে পারি এবং হচ্ছে প্যাকেজের সাইজটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এইটা হচ্ছে প্রেসার আর্মের ভূমিকা। এই হচ্ছে মোটামুটি প্রেসার আর্মের ভূমিকা। সবার শেষে আমাদের রোভিং ফ্রেমের যে টপিকটা নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে আচ্ছা আগেরটা নিয়ে কোনো কথা আছে এটা নিয়ে? প্রেসার আর্ম নিয়ে কোনো কথা আছে কি? প্রশ্ন থাকলে করতে পারো। না স্যার, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তো কিংবা অন্য কারো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে চ্যাট বক্সে জানিয়ে দিও বা ভয়েস ব্যবহার করেই করতে পারো। সবার শেষের যে টপিকটা সেটা হচ্ছে বা আমাদের একটা মেশিনে টেকনিক্যাল ডাটা অর্থাৎ মেশিনে আমরা জানি যে আ একটা মেশিনে বেসিক স্পেসিফিকেশন কে বোঝানোর জন্য যেই স্পেকস গুলো ব্যবহার করা হয় সেটাকেই আমরা টেকনিক্যাল ডাটার অন্তর্ভুক্ত বলে ধরে নেই। যেমন আমরা ফোনের প্যাকেটের গায়েও কিন্তু দেখব যে ফোনের তো প্রচুর ফিচার থাকে কিন্তু এর মধ্যে মূল ফিচার গুলিকে হচ্ছে প্যাকেটের উপরে লিখে রাখা হয়। সেগুলাও কিন্তু টেকনিক্যাল স্পেসিফিকেশন বা মেশিন বা টেকনিক্যাল ডাটা বা আমাদের মেশিনের ক্ষেত্রে মেশিন ডাটা শব্দটাও ব্যবহার করা হয়ে থাকে। তো একটা রোভিং ফ্রেমের বেসিক স্পেসিফিকেশন কে প্রকাশ করার জন্য হচ্ছে কি তথ্য আমাদের প্রয়োজন সেটা এখানে লেখা হয়েছে। সবার প্রথম দেখো লেখা আছে স্পিন্ডলস পার মেশিন ৪৮ থেকে ১৬০। তো ৪৮ থেকে ১৬০ এখানে বোঝার বিষয় হলো যে ৪৮ টা স্পিন্ডল এই এই ধরনের মেশিন কিন্তু আমাদের এখন আর নাই। আ আগেকার সময় ছিল আমাদের এখন ন্যূনতম লিমিট ১২০ থেকে শুরু হয়। আসলে সত্যি কথা বলতে বিষয়টা এরকম যে আ আমাদের মেশিনে ফ্লায়ার যতগুলি, হ্যাঁ? ফ্লায়ার যতগুলা আমাদের হচ্ছে আ মেশিনের রোভিং ববিনও ততগুলি ব্যবহার করা হয় এবং রোভিং ববিনগুলি যতটুকু আ তাদেরকে ঘুরানোর জন্য ততগুলি স্পিন্ডেলও ব্যবহার করা হয়। অর্থাৎ সোজা কথায় আমাদের রোভিং ফ্রেমের মধ্যে নাম্বার অফ ফ্লায়ার যত, রোভিং ববিনও তত ব্যবহার করা হয় এবং ততগুলি স্পিন্ডেল ব্যবহার করা হয়। তার মানে নাম্বার অফ ফ্লায়ার যা, নাম্বার অফ ববিনও তা, আর হচ্ছে নাম্বার অফ স্পিন্ডেলও কিন্তু তাই। ৩ টাই সমান সংখ্যক ব্যবহার করা হয়। তো এখন একটা মেশিনের ক্যাপাসিটি কত সেটা বোঝার জন্য আমরা যদিও সমান কিন্তু তারপরও নাম্বার অফ ফ্লায়ার এটা জিজ্ঞেস করি না কিংবা কতগুলা রোভিং ববিন রাখা যায় এটা জিজ্ঞেস করি না। আমরা জিজ্ঞেস করি যে ভাই আপনার মেশিনের নাম্বার অফ স্পিন্ডেল কত? এটা দিয়েই ৩ টা বোঝা যায়। কারণ আমি যদি বলি স্পিন্ডেল ১২০ তার মানে হচ্ছে আমি এই স্পিন্ডেল ১২০ টা ১২০ টা স্পিন্ডেল দিয়ে ১২০ টা রোভিং ববিনকে ঘুরাতে পারবো। আর ১২০ টা রোভিং ববিনকে যদি ঘুরাইতে হয় তাহলে ১২০ টা রোভিং ববিনের মধ্যে টুইস্ট দিতে চাইলে আমার ১২০ টা ফ্লায়ার লাগবে। সুতরাং নাম্বার অফ স্পিন্ডেল, নাম্বার অফ ফ্লায়ার এবং রোভিং ববিনের সংখ্যা কিন্তু সবসময় সেইম থাকে। কিন্তু বলার জন্য মুখে প্রকাশ করার জন্য হচ্ছে আমাদের নাম্বার অফ স্পিন্ডেলটাই ব্যবহার করা হয়। যেমন এখানে দেখো ২ টা ফ্লায়ার
দুইটা রোভিং ববিনকে ঘোরানোর জন্য দুইটা স্পিন্ডল। ঠিক আছে? তো আমরা হচ্ছে এইজন্য মেশিনের ক্যাপাসিটি প্রকাশ করতে গেলে সবসময় যেটা ব্যবহার করব সেটা হচ্ছে স্পিন্ডলস নাম্বার অফ স্পিন্ডল কত মেশিনের মধ্যে। এখানে 48 দিয়ে লেখা শুরু, যদিও 48 আসলে আমাদের দেশে ব্যবহার করা হয়ই না এখন। আমরা হচ্ছে মিনিমাম 120 থেকে শুরু করি। হাইয়েস্ট লিমিট লেখা আছে 160, এটাও একটু এখনকার সময়ের জন্য সংখ্যাটা পরিবর্তন হতে পারে। এখন 220 কিন্তু হচ্ছে হয়, 220 বা তার চেয়ে বেশিও হতে পারে নাম্বার অফ স্পিন্ডল এক মেশিনে। আমাদের দেশে অবশ্য আমরা 120 স্পিন্ডলটাই সাধারণত ব্যবহার করি। তারপরে বলা হয়েছে ফ্লায়ার রোটেশন স্পিড, অর্থাৎ ফ্লায়ারের আরপিএম কত, বলা হয়েছে আপ টু 1500। তো এই 1500 আরপিএম অনেক সময় হাইয়েস্ট লিমিট, এটা ব্যবহার করা হয় না। 1000, 1100, 1200 এরকম ব্যবহার করা হয়। সাধারণত 1000, 1100 এর আশেপাশেই থাকে। 1500 এটা মোটামুটি হাইয়েস্ট লিমিটের ক্ষেত্রে, এটা খুব কমই চালানো হয়। প্রোডাকশন রেট জি পার এসপিএইচ, এটার মানে হচ্ছে গ্রাম, জি মানে হচ্ছে গ্রাম, অবলিক মানে হচ্ছে পার, এসপি মানে হচ্ছে স্পিন্ডল, এইচ মানে হচ্ছে আওয়ার। গ্রাম পার স্পিন্ডল আওয়ার, গ্রাম পার স্পিন্ডল আওয়ার। এটার মানে কি? এটার মানে হচ্ছে যেটা যেমন 250 থেকে 2000 হচ্ছে রেঞ্জ। তার মানে আমি যদি ধরে নেই 2500, সরি 2000, আমি ধরে নিলাম প্রোডাকশনটা হচ্ছে 2000 জি পার এসপিএইচ। তার মানে হচ্ছে স্যার গ্রাম পার স্পেন্ডেল, তারপর আওয়ার, এইচ মানে হচ্ছে আওয়ার, ঘন্টা। তো গ্রাম পার স্পিন্ডল আওয়ার মানে হচ্ছে যদি আমি বলি 2000, তার মানে হচ্ছে আমার স্পিন্ডল যদি একটা স্পিন্ডল পার, কিন্তু একটা স্পিন্ডল যদি 1 ঘন্টা চালু থাকে তাহলে সেখান থেকে 2000 গ্রাম রোভিং প্রোডাকশন পাওয়া সম্ভব। আমি আবারও বলি, একটা স্পিন্ডল যদি 1 ঘন্টা চালু থাকে তাহলে 2000 গ্রাম প্রোডাকশন পাওয়া যাবে। স্পিন্ডেল থেকে তো আর আসলে প্রোডাকশন পাওয়া যাবে না, ওই বোঝানো হচ্ছে স্পিন্ডেলের মধ্যে যে রোভিং ববিনটা বসানো থাকবে সেই রোভিং ববিনে 2000 গ্রাম রোভিং পেঁচানো হয়ে যাবে যদি সেটা 1 ঘন্টা চালু থাকে। এটাকে বলা হচ্ছে জি পার এসপিএইচ, গ্রাম পার স্পিন্ডল আওয়ার। কথাটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ, এটার মানে বোঝানো হচ্ছে একটা স্পিন্ডেল, স্পিন্ডেল এবং আওয়ার দুইটার আগে পার বসানো, তার মানে একটা স্পিন্ডেল 1 ঘন্টা চলবে, কত গ্রাম প্রোডাকশন পাবো? 2000 গ্রাম প্রোডাকশন পাবো। একটা স্পিন্ডেল 1 ঘন্টা চালু থাকলে আমরা 2000 গ্রাম প্রোডাকশন পাবো। আশা করি এবার বোঝা গেছে। বুঝছো নাকি আবার বলা লাগবে? জি স্যার, বুঝছি। আচ্ছা। আর আরেকটা কথা আমি এখানে বলছিলাম যে একটা স্পিন্ডেল 1 ঘন্টা চললে 2000 গ্রাম প্রোডাকশন পাবো। কোথায় পাবো? ওই যে স্পিন্ডেল যে চালু ছিল, স্পিন্ডেলটা নিশ্চয়ই সে একটা রোভিং কে ঘুরিয়েছে, সেই রোভিং ববিনের মধ্যে আমি 2000 গ্রাম হচ্ছে প্রোডাকশন পাবো আর কি, রোভিং পাবো। তারপরে হচ্ছে স্লাইভার হ্যাঙ্ক। স্লাইভার হচ্ছে ফিড ম্যাটেরিয়াল আমাদের রোভিং ফ্রেমের ক্ষেত্রে, সুতরাং এখান থেকে স্লাইভার হ্যাঙ্ক বলতে বোঝানো হচ্ছে ফিড ম্যাটেরিয়ালের কাউন্ট। তো সেই কাউন্টটাকে আমরা যদি কিলোটেক্সে, বলা হয় 250 গ্রাম পার স্পেন্ডেল আওয়ারে আমরা মানে কতটুকু প্রোডাকশন পাবো, এরকম কিছু? তার মানে হচ্ছে 1 ঘন্টায় এক স্পিন্ডেল থেকে 250 গ্রাম রোভিং পাচ্ছি। জি স্যার, এবার হ্যাঁ, বুঝতে পারছি। জি। তো স্লাইভার হ্যাঙ্ক হচ্ছে ফিট প্যাকেজ, তার মানে ফিট কাউন্ট কত হতে পারে এখানে কিলোটেক্সে প্রকাশ করা হয়েছে। রেঞ্জটা দেওয়া হয়েছে 3.8 থেকে 5.5 কিলোটেক্স। ধরে নেই 5.5 কিলোটেক্স, তার মানে বোঝানো হবে যে আমি যে স্লাইভারটা ফিট দিচ্ছি সেই স্লাইভারটা যদি 1000 মিটার দেই তাহলে তার ওয়েট হবে 5.5 কেজি এরকম। নিচে আছে হচ্ছে রোভিং টেক্স। টেক্স মানে তো আমরা জানি, টেক্স মানে হচ্ছে 1000 মিটারে কত গ্রাম, তত টেক্স। তো রোভিং এর কাউন্টটাকে টেক্সে প্রকাশ করা হচ্ছে, এটা হচ্ছে টেক্সের রেঞ্জ, যে 170 থেকে 1500 টেক্স পর্যন্ত রেঞ্জ হয়। আর স্লাইভারের কাউন্টের জন্য কিন্তু কিলোটেক্স ছাড়াও গ্রেইন পার ইয়ার্ড আরো অনেক বেশি জনপ্রিয় কাউন্ট, কিলোটেক্সের চাইতে গ্রেইন পার ইয়ার্ড। কিংবা রোভিং এর জন্য কিন্তু টেক্সের চাইতে এনইও ব্যবহার করা হয়, স্লাইভারের জন্য এনই ব্যবহার করা হয়, এখানে টেক্স হিসেবে দেওয়া। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ড্রাফট 5 থেকে 22, অর্থাৎ হচ্ছে আমাদের রোভিং ফ্রেমের যে ড্রাফটিং জোন, সেই ড্রাফটিং জোন থেকে আমরা হচ্ছে 5 থেকে 22 গুণ চিকন ম্যাটেরিয়ালকে বানাতে পারি। অর্থাৎ যে স্লাইভার ফিট দিব সেই স্লাইভারটাকে
আমরা ডেলিভারি হিসেবে বের করার সময় 5 থেকে 22 গুণ চিকন করে বের করতে পারি। সবার শেষে হচ্ছে ববিন ওয়েট। ববিন ওয়েট হচ্ছে আপ টু 3 কেজি। অর্থাৎ আমাদের যে ববিন আমরা ব্যবহার করব মোটামুটি 3 কেজি ওজন পর্যন্ত আমরা ববিন বানাই। এর চেয়ে বেশিও হতে পারে। আধুনিক মেশিনগুলোতে ববিন ক্যাপাসিটি বাড়ানো হচ্ছে। তো অন্যান্য মেশিনগুলোতে এটা কোথাও, কোথাও 3 কেজির চেয়ে আমরা বেশিও পেতে পারি। আশ্চর্য হওয়ার কিছু নাই। এটা মোটামুটি একটা লিমিট দেওয়া হয়েছে আরকি। খুব ফিক্সড কিছু না। এই হচ্ছে মোটামুটি আমাদের রোভিং ফ্রেমের টেকনিক্যাল ডাটা। এখানেই আমরা হচ্ছে রোভিং ফ্রেমের চ্যাপ্টার শেষ করব। শুধুমাত্র আমাদের কিছু ম্যাথ করব আরকি আমরা এরপরে। 1-2 একটা ম্যাথমেটিক্যাল টার্ম হচ্ছে আমরা সলভ করব, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। এইটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে কি? আজকে আমরা তাহলে প্রথম ধাপে যেগুলি নিয়ে কথা বলেছি, কি, কি নিয়ে কথা বললাম? আমরা কথা বলেছি হচ্ছে টুইস্ট দিলে, বেশি দিলে, কম দিলে কি সমস্যা? কেন আমরা টুইস্টের রেঞ্জটা 1 এর আশেপাশে রাখলাম? এটা নিয়ে আমরা কিছু কথা বলেছি। তারপর আমরা হচ্ছে প্রেসার আর্মের মাধ্যমে যে আমরা রোভিং ববিনের টাইটনেস এবং হচ্ছে তার স্পেস কনজাম্পশন কে নিয়ন্ত্রণ করতে পারি সেটা বলেছি। টেনশনকে নিয়ন্ত্রণ করা যায় সেটা বলেছি। এবং সর্বশেষে আমরা কিছু টেকনিক্যাল ডাটা নিয়ে কথা বলেছি। এই মোটামুটি। আশা করি কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে তারপর আমাকে বলতে পারো। আমরা হচ্ছে স্যার জি বলো। স্যার লেকচার প্ল্যান অনুযায়ী স্যার আমাদের তাহলে কোনটা আজকে শেষ হলো? আমরা আজকে কথা বলেছি হচ্ছে 11 নিয়ে আর হচ্ছে 15 নিয়ে এবং হচ্ছে 7 নিয়ে। ওকে স্যার, 7, থ্যাংক ইউ স্যার। 11, 15। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে রোভিং ফ্রেম থেকে আমরা পরীক্ষার জন্য কোন কোন টপিকের উপরে প্রিপারেশন নিব। এখানে একটু কাগজ কলম নিয়ে লিখে নাও। 1 থেকে 4, 1 থেকে 4, তারপরে হচ্ছে 6, 7, 1 থেকে 4, তারপরে হচ্ছে 6, 7, তারপরে হচ্ছে 11, তারপরে হচ্ছে 15, 16। 1 থেকে 4, তারপরে হচ্ছে 6, 7, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 15, 16। আশা করি লিখে নিছো। আচ্ছা, আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল 2-একটা প্রবলেম একটু সলভ করার চেষ্টা করি। একটা সিম্পল প্রোডাকশনের ম্যাথ। আমরা আগে বলেছিলাম যে আমাদের সিম্পল প্রোডাকশনের ম্যাথের মধ্যে আমরা একটা ফর্মুলা দিয়ে আসলে ওই যে 3টা লাইন আমরা বলেছিলাম, তো সেই 3টা লাইন দিয়ে আসলে আমাদের সমস্ত মেশিনের সিম্পল ক্যাটাগরির প্রোডাকশনের ম্যাথ করে ফেলা সম্ভব। শুধুমাত্র শুরুটা একটু পার্থক্য হবে। তো এখানে আমি একটা প্রবলেম লিখে রেখেছি। ফাইন্ড আউট দ্য প্রোডাকশন অফ এ রোভিং ফ্রেম অফ ফলোইং স্পেসিফিকেশন। এই নিম্নোক্ত স্পেসিফিকেশন সংবলিত একটা রোভিং ফ্রেমের প্রোডাকশনটাকে বের করে দিতে হবে। ফ্লায়ার আরপিএম লেখা হয়েছে 1200, টুইস্ট পার ইঞ্চ লেখা হয়েছে 1.1 টিপিআই। তোমরা নিশ্চয়ই জানো টিপিআই মানে হচ্ছে টুইস্ট পার ইঞ্চ। নাম্বার অফ স্পিন্ডেল, ওই যে বললাম কিছুক্ষণ আগেই যে আমরা মেশিনের মধ্যে যখন আমরা বলি যে ক্যাপাসিটি কত, তখন আমরা নাম্বার অফ ফ্লায়ার শব্দটা ব্যবহার করি না, আমরা হচ্ছে নাম্বার অফ স্পিন্ডেল ব্যবহার করি। আরেকটা জিনিস আমাদের লাগবে প্রোডাকশন বের করতে গেলে, সেটা হচ্ছে কাউন্ট লাগবে। লিখে রেখেছি আমি, রোভিং এর কাউন্ট হচ্ছে 1.2 এনি। প্রোডাকশন বের করতে হবে কেজি পার শিফটে।
তো আমাদেরকে প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যদি আমরা চিন্তা করি যে একটা রোভিং ফ্রেমের আসলে ডেলিভারি স্পিড কত হবে। ডেলিভারি স্পিড, রোভিং ফ্রেমের ডেলিভারি স্পিড বলতে আসলে এখানে দুই ভাবে আমরা চিন্তা করতে পারি। ডেলিভারি স্পিড বলতে কত গতিতে রোভিং ফ্রেম থেকে রোভিং বের হয়ে আসছে। তো এখানে আমরা আসলে এটাকে দুই ভাবে চিন্তা করতে পারি। একটা হতে পারে যে কত গতিতে রোভিং রোভিং ববিনে এসে পেঁচাচ্ছে, কারণ রোভিংটা যখন বের হয়ে আসে তখন কিন্তু দেখো ড্রাফটিং জোন থেকে বের হয়ে হলো লেগ দিয়ে গিয়ে প্রেসার আর্মের উপর দিয়ে পেঁচায় হচ্ছে রোভিং ববিনে। তো রোভিং ববিনের মধ্যে হচ্ছে কত গতিতে পেঁচাচ্ছে, এটা একটা ডেলিভারি স্পিড হতে পারে। যে 1 ঘন্টায় হচ্ছে কত মিটার ম্যাটেরিয়াল পেঁচানো হচ্ছে রোভিং ববিনে, সেটা একটা হতে পারে ডেলিভারি স্পিড। আরেকটা ডেলিভারি স্পিড হতে পারে যে ফ্রন্ট রোলারের ডেলিভারি স্পিড। এই যে ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলারের ডেলিভারি স্পিড, সেটাও কিন্তু হতে পারে। কেন? কারণ ধরা যাক আমি বললাম যে ফ্রন্ট রোলারের ডেলিভারি স্পিড হচ্ছে 100 মিটার পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে 100 মিটার রোভিং বের হচ্ছে। নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে ড্রাফটিং জোন থেকে 1 মিনিটে 100 মিটার যে বের হয়ে আসলো, এই রোভিংটাকেই তো আমরা হচ্ছে রোভিং ববিনে একটু পরে পেঁচায় ফেলছি। অর্থাৎ যে রোভিংটা ড্রাফটিং জোন থেকে বের হয়ে আসলো তাকেই তো আমরা রোভিং ববিনে পেঁচিয়ে দিচ্ছি। সুতরাং দুইটা জিনিসই কিন্তু এখানে রোভিং ফ্রেমের প্রোডাকশনকে ইন্ডিকেট করে। একটা হচ্ছে ফ্রন্ট রোলারের হচ্ছে ডেলিভারি স্পিড, আর একটা হচ্ছে আমার এই রোভিং ববিনের মধ্যে যে স্পিডে আমরা রোভিংটাকে পেঁচাচ্ছি সেই ডেলিভারি স্পিড। ঠিক আছে, দুইটা জিনিসই কিন্তু এখানে রোভিং এর প্রোডাকশন হিসেবে আমরা তাকে কাউন্ট করতে পারি। তো এখানে আমরা যে ফর্মুলাটা বেছে নেই যে কি পরিমাণ ম্যাটেরিয়াল রোভিং এর চারপাশে পেঁচাচ্ছে, এটার জন্য যে ফর্মুলা আমরা ব্যবহার করি ফর্মুলাটা খুবই সিম্পল। ফর্মুলাটা হচ্ছে ফ্লায়ার আরপিএম বাই টিপিআই। অর্থাৎ ফ্লায়ার আরপিএম কে আমরা যদি টুইস্ট পার ইঞ্চ দিয়ে ভাগ করি সেটাই কিন্তু হচ্ছে আমাদের ডেলিভারি স্পিড। কোন ডেলিভারি স্পিড? সেটা হচ্ছে এই ববিনের চারপাশে কি পরিমাণ ম্যাটেরিয়াল জমা হচ্ছে সেটা ডেলিভারি স্পিড। ফ্লায়ার আরপিএম বাই টিপিআই দিয়ে আমরা পেয়ে যাই। এখানে একটা জিনিস একটু মনে রাখতে হবে, ডেলিভারি স্পিডের ইউনিট কি হয়। যে কোনো জায়গায় ডেলিভারি স্পিডের ইউনিট আমরা যেটা ব্যবহার করব, কমন ইউনিট হচ্ছে লেংথ পার ইউনিট টাইম। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে ডেলিভারি স্পিড মানেই হচ্ছে লেংথ পার ইউনিট টাইম। ডেলিভারি স্পিড indicates লেংথ পার ইউনিট টাইম না লিখে আমরা ডিসটেন্স বা লেংথ লিখে ফেলতে পারি, লেংথ পার ইউনিট টাইম। ডেলিভারি স্পিডটা হচ্ছে লেংথ পার ইউনিট টাইম, অর্থাৎ ডেলিভারি স্পিডের এমন একটা ইউনিট হবে যে একক সময়ে কি পরিমাণ লেংথের ম্যাটেরিয়াল আমরা হচ্ছে ডেলিভারি পাচ্ছি, একক সময়ে কি পরিমাণ লেংথের ম্যাটেরিয়াল আমরা ডেলিভারি পাচ্ছি, ওটাই কিন্তু হচ্ছে ডেলিভারি স্পিড। এখন খেয়াল করে দেখো, এই যে আমরা নিচে ডেলিভারি স্পিড লিখলাম, যে ডেলিভারি স্পিডের ফর্মুলা লিখলাম ফ্লায়ার আরপিএম বাই টিপিআই, তাহলে আমরা এক কাজ করি, ফ্লায়ার আরপিএম এর ইউনিটটা কি হবে? ফ্লায়ার আরপিএম এর ইউনিটটা হচ্ছে, যেমন ফ্লায়ার আরপিএম হচ্ছে 1200, তাই তো? আর 1200 মানে কিন্তু হচ্ছে আরপিএম মানে কি? রেভলিউশন পার মিনিট। তার মানে 1200 আরপিএম অর্থাৎ 1200 রেভলিউশন পার মিনিট। আর নিচে আছে হচ্ছে টিপিআই, টুইস্ট পার ইঞ্চ, 1 ইঞ্চে কত টুইস্ট। তাহলে এখন ডেলিভারি স্পিডের ইউনিট কি হবে এই অবস্থায় যদি আমি এভাবে লিখি? ইঞ্চি স্যার। হ্যাঁ, না, এটা তো হচ্ছে লেংথ পার ইউনিট টাইম। ইঞ্চ তো তুমি লেংথ বললে, আর টাইমের ইউনিটটা কি হবে বলো তো? টাইমটা মিনিট।
হ্যাঁ, টাইমটা মিনিট। তাহলে ইউনিটটা কি দাঁড়াবে ডেলিভারি স্পিডের? স্যার ইঞ্চ পার মিনিট। জি, ইঞ্চ পার মিনিট। চমৎকার। তাহলে এখানে আমরা ইউনিট পাবো হচ্ছে ইঞ্চ পার মিনিট। আমি আবারও বলি, এটা একটু বুঝতে কারো জটিল মনে হতে পারে। ডেলিভারি স্পিড জিনিসটাকে আমরা বলেছি দুই ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে একটা ডেলিভারি স্পিড হতে পারে রোভিং ফ্রেমের জন্য যে কত গতিতে আমার হচ্ছে রোভিং ববিনের মধ্যে রোভিং পেঁচাচ্ছে, একক সময়ে কতটুকু লেংথের ম্যাটেরিয়াল পেঁচাচ্ছে সেটা। আরেকটা হতে পারে ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলার থেকে একক সময়ে কতটুকু লেংথের রোভিং বের হয়ে আসছে, দুইটাই হতে পারে। তো আমরা এখানে যে ফর্মুলাটা ব্যবহার করছি সেটা হচ্ছে ফ্লায়ার আরপিএম বাই টিপিআই। আমরা আগেও বলেছি যে ডেলিভারি স্পিড আসলে এটা হবে লেংথ পার ইউনিট টাইম। তার ইউনিটটা হবে এইরকম, লেংথ পার ইউনিট টাইম। হতে পারে মিটার পার মিনিট, হতে পারে হচ্ছে ইয়ার্ডস পার মিনিট বা ইয়ার্ডস পার শিফট, এরকম লেংথ পার ইউনিট টাইম ডেলিভারি স্পিড। তো ফ্লায়ার আরপিএম এর ক্ষেত্রে ফ্লায়ার আরপিএম লেখা আছে 1200। আরপিএম মানে কিন্তু হচ্ছে রোটেশন বা রিভলিউশন পার মিনিট। টাইমের কিন্তু একটা ইউনিট আমরা পেয়ে গিয়েছি, মিনিট। আর দরকার লেংথের ইউনিট। লেংথের ইউনিট পাবো কোথায়? টিপিআই তে। টিপিআই মানে তো হচ্ছে টুইস্ট পার ইঞ্চ, অর্থাৎ ইঞ্চ লেংথের ইউনিট কিন্তু আমি পেয়ে গেছি। তার মানে আমি যদি ফ্লায়ার আরপিএম আর টিপিআই কে বসাই দেই তাহলে যে ইউনিটটা আমি পাবো সেটা পাবো হচ্ছে ইঞ্চ পার মিনিট, একটা ইউনিট আমরা পাবো। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। ইঞ্চ পার মিনিট আমরা একটা ইউনিট পাবো। তাহলে এটা আমরা এখন লিখে ফেলি যে ইঞ্চ পার তাহলে আমরা লিখে ফেললাম যে উপরে 1200 আর নিচে হচ্ছে 1.1। এই ঠিক আছে, তো এটা আমরা পেয়ে গেলাম 1200 বাই 1.1। এবং এই 1200 বাই 1.1 যখন আমরা লিখলাম তখন এখানে আমার ইউনিট কি আছে? ইউনিট কিন্তু এখানে আছে হচ্ছে ইঞ্চ পার মিনিট। এখন আমরা ওই যে প্রোডাকশনের জন্য আমাদের যে 3 লাইন ছিল সেই 3 লাইন কি কারো খাতায় লেখা আছে? হ্যাঁ, একটু বলে দাও তাহলে। আমার অঙ্ক কিন্তু এখানেই শেষ। এখন শুধু 3 লাইন দেখে দেখে অঙ্ক করে ফেলবো। এই যে ডেলিভারি স্পিড বের করে ফেললাম, আমার অঙ্ক এখানে। প্রোডাকশনের যে লেন্থের ইউনিট আছে এটার সাথে কাউন্টের লেন্থের ইউনিট মিলাতে হবে হ্যাঁ, প্রথম। জি। প্রথমটা হচ্ছে প্রোডাকশনের লেংথের ইউনিটের সাথে কাউন্টের লেংথের ইউনিট মিলাতে হবে। খেয়াল করে দেখো, প্রোডাকশনে আমি কিন্তু হচ্ছে ডেলিভারি স্পিডটাই আমার প্রোডাকশন। তো এখানে আমার এখন ইউনিট আছে হচ্ছে ইঞ্চ পার মিনিট। ইঞ্চ পার মিনিট যেহেতু উপরে 1200 এবং নিচে 1.1, আমাকে মিলাতে হবে প্রোডাকশনের লেংথের ইউনিট, সরি কাউন্টের। কাউন্ট আছে হচ্ছে এনই। এনই সিস্টেমের লেংথের ইউনিট কি বলতো? এনই তে লেংথের ইউনিটটা কি? ইয়ার্ড স্যার। জি, ইয়ার্ডটা ইয়ার্ড। হবে। হ্যাঁ, ইয়ার্ডস। তার মানে আমার ইঞ্চ পার মিনিট থেকে আমাকে যেতে হবে হচ্ছে প্রথমে ইয়ার্ডসে। ইঞ্চ থেকে ইয়ার্ডসে যাওয়ার উপায় কি? ইঞ্চ থেকে ইয়ার্ডসে যাওয়ার উপায় হচ্ছে, বলতো ইঞ্চ থেকে ইয়ার্ডস কিভাবে যায়? স্যার 1 পয়েন্ট কি কি 1.09। এর একটা কথা হলো, ইঞ্চ থেকে ইয়ার্ডসে যাওয়ার উপায় হচ্ছে 36 দিয়ে ভাগ দেওয়া। 36 গজে, সরি 36 ইঞ্চি 1 গজ। জি স্যার। 36 ইঞ্চিতে হচ্ছে 1 গজ। 1 গজে 3 ফিট, 1 ফিটে 12 ইঞ্চ। আচ্ছা, তাহলে 36 দিয়ে ভাগ দিয়ে আমরা হচ্ছে ইয়ার্ডস পার মিনিটে চলে গেলাম। এটুক পর্যন্ত কারো সমস্যা থাকলে বলো। না স্যার নাই। ঠিক আছে, প্রথম লাইনটা আমরা মিলাই ফেললাম। এরপরে দ্বিতীয় লাইন পড়ো একজন। প্রোডাকশনের টাইমের ইউনিটের সাথে রিকোয়ার্ড যে টাইমের ইউনিটটা আছে এটা মিলাতে হবে। জি, এখন অবস্থায় আমার প্রোডাকশনের টাইমের ইউনিট কিন্তু আছে হচ্ছে ইয়ার্ডস পার মিনিট। ইয়ার্ডস পার মিনিট। কিন্তু প্রোডাকশনে রিকোয়ার্ড প্রোডাকশন টাইমের ইউনিট হচ্ছে শিফট। তাহলে আমার টাইমের ইউনিট মিনিট থেকে শিফটে চলে যেতে হবে। কিভাবে যেতে পারি? প্রথমে মিনিট থেকে আমি হচ্ছে 60 দিয়ে গুণ দিব। 60 দিয়ে গুণ দিলে চলে যাব হচ্ছে আমরা তখন আওয়ারে। আওয়ারে ঠিক, আবার আওয়ার থেকে তারপর স্যার 8 গুণ দিতে হবে, তারপর দিলেই তো হয়ে যাবে না? জি জি, তারপরে 8 দিয়ে গুণ দিলেই হয়ে যাবে শিফট। আচ্ছা, এই যে আমরা চলে আসলাম শিফটে। এখন আমার টোটাল ইউনিটটা আছে ইয়ার্ডস পার শিফটে। আচ্ছা,
ব্যাস আমার মোটামুটি কাজ শেষ। এখন আমি হচ্ছে এখানে অবশ্য আরো দু একটা আমরা চাইলে তথ্য যোগ করা খুবই প্রয়োজন, সেটা হচ্ছে ওয়েস্ট যোগ করা হয় নাই এবং এফিসিয়েন্সি যোগ করা হয় নাই। তো আমরা যোগ করে দেই আগে ওয়েস্ট। আমরা ওয়েস্ট যোগ করে দেই হচ্ছে 1% ওয়েস্ট যোগ করি। ওয়েস্ট 1%। আর এফিসিয়েন্সি যোগ করে এফিসিয়েন্সি দিয়ে দেই হচ্ছে 95%। 95% এফিসিয়েন্সি। তো এই ওয়েস্ট এবং এফিসিয়েন্সিটাকে আমরা ক্যালকুলেট করে ফেলি। আমার মূল কাজ তো শেষ, আমরা ইয়ার্স পার শিফটে চলে আসছি। আমরা জানি যে ওয়েস্ট কিভাবে ক্যালকুলেট করতে হয়। ওয়েস্টটা ক্যালকুলেট করার উপায় কিভাবে লিখবো বলো তো? স্যার উপরে 1 থাকবে, মানে উপরে 100 মাইনাস 100 মাইনাস 1 স্যার, আর নিচে স্যার 100 গুণ হবে। 1000 দিয়ে 100 দিয়ে ভাগ হবে। জি 100 মাইনাস 1। দুইজন বলছো, দুইজনেরটাই ঠিক আছে। 100। এটা আমরা হচ্ছে ওয়েস্টটাকে ক্যালকুলেট করে ফেললাম। কেন এইভাবে লিখলাম সেটাও আগে অনেকবার ব্যাখ্যা করা হয়েছে, কাজেই এখন আর ব্যাখ্যা করার প্রয়োজন মনে করছি না। আর এফিসিয়েন্সি কিভাবে লিখবো বলো তো? এফিসিয়েন্সি স্যার এফিসিয়েন্সিটাও তো মানে ওই সেমই তো। 100 থেকে বিয়োগ স্যার, দিব? না স্যার, এটা 90%, 90 থাকবে, নিচে 100 দিয়ে গুণ হবে। হ্যাঁ ভালো। 95 আর 100। ব্যাস আমার কিন্তু এখন মোটামুটি কাজ শেষ। আর ইউনিট, এক্ষেত্রে আমরা ডেলিভারি স্পিডের ইউনিটটা আমরা বের করলাম কিসে? বের করেছি হচ্ছে ইয়ার্ডস পার শিফট। ইয়ার্ডস পার শিফটে আমরা বের করলাম। ইয়ার্ড পার শিফটে স্যার। জি, তাহলে আমরা ইয়ার্স পার শিফটে বের করে ফেললাম। তাহলে কত হয় দেখো তো, কেউ একজন একটু দেখো যে কত। স্যার 12960। ডিজিট গুলো একটু বলে ফেলো। 1 2 960। 960। 1 2 960। ইয়ার্ডস পার শিফট। ঠিক আছে। ফ্লায়ার আরপিএম বাই টিপে এটা লিখতে হবে না, এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলেছি, এটা না লিখলেও চলবে। আচ্ছা, ইয়ার্স পার শিফট আমি পেয়ে গেলাম। আমাদের কিন্তু 2 লাইন কাজ শেষ। 3 নম্বর লাইনটা হচ্ছে আমাদেরকে ইয়ার্স পার শিফট থেকে বের করতে হবে কেজি পার হ্যাঁ, শিফট। আনসারটা না, আমার দুইবার করলাম তো আমার 13680 আসছে। আচ্ছা, তাহলে সেজান মনে হয় করতেছো, সেজান মিলায় দেখো তো। কত আসছে উমার? 13680, মানে 13680 আসছে। আচ্ছা, আমি একটা ভুল করছি, আমি এটা একটু ঠিক করে দেই। বলো তো কি ভুল, কেউ কি বলতে পারবা? তো স্পেন্ডেলটা তো আমাদের বসানো হয়নি। জি জি জি, হ্যাঁ ভালো ধরছো, নাম্বার অফ স্পিন্ডেল বসানো হয়নি। নাম্বার অফ স্পিন্ডেল বসানো খুবই জরুরি, কারণ আমি শুরু যে করছি ফ্লায়ার আরপিএম বাই টিপিআই। ফ্লায়ার কি একটা নাকি 120টা? ফ্লায়ার 120। হ্যাঁ 120টা। 120টা স্যার, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, তার মানে আমি কিন্তু এতক্ষণ একটা প্যাকেজের জন্য হিসাব করছি, ফ্লায়ার আরপিএম বাই টিপিআই। আমাদেরকে অবশ্যই হচ্ছে নাম্বার অফ স্পিন্ডেল দিয়ে গুণ করতে হবে। নাম্বার অফ স্পিন্ডেল হচ্ছে 120। হ্যাঁ, এবার দেখো রেজাল্ট কত আসে। আচ্ছা, তোমরা দেখতে থাকো, আমি একটু
আজানের বিরতিতে যাই। স্যার এবার তো অনেক বেশি আসছে। আহ, 6 1,55,000 সামথিং, 6 ট্রিপল সরি 0। 15 লাখ সামথিং। আজানের পরে আবার আসতেছি। সেজান উমা কত আসছে তোর? আমার আসছে 1 6 4 তারপরে 1 6 তারপর 3টা 0। তো তোর আমার থেকে সবসময় এক বেশি আসতেছে কেন? মানে আমার আসছে তোর 15 লাখের মতো, তোর আসছে 16 লাখের মতো, হ্যাঁ, আমার সমস্যাটা কি? ওমারটা আসছে, ওমারটা আর আমারটা হ্যাঁ same। আমার মনে হইতেছে সেজান তুই মনে হয় এই যে ইশাটা বসাস নাই বুঝছিস, ইফিসিয়েন্সিটা দেখ তোরা না আমার বসাইছি তো, 90 আর 90 দিয়ে গুণ করছি, 60 দিয়ে গুণ করছি, 8 দিয়ে গুণ করছি, 1200 আছে। 95 দিয়ে গুণ 90 না 95। না, এ তো ও 90 না আচ্ছা, 95, সরি সরি। হ্যাঁ রেজাল্ট বলো। স্যার 1 6 4 1 6 বলো 16 4 1 4 1 6 6 0 0। 0 1 2 3 0 0। জি স্যার। আচ্ছা, ইয়ার্স পার শিফট, ঠিক আছে। তাহলে এই হইল আমাদের রেজাল্ট। এটা হচ্ছে ইয়ার্স পার শিফট। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে ওই যে 3 নাম্বার লাইনটা সম্ভবত এরকম যে লেংথের ইউনিট থেকে আমরা যদি বলে যাও। স্যার লেন্থ ওয়াইজ যে প্রোডাকশনটা থেকে ওয়েট ওয়াইজ প্রোডাকশনে আর কি যেতে হবে কাউন্টের মাধ্যমে, কাউন্টের সাহায্যে। কাউন্টের হেল্প লাগবে। জি স্যার। তো আমরা কিন্তু হচ্ছে লেংথ ওয়াইজ প্রোডাকশন আছে আমাদের ইয়ার্স পার শিফট, আমরা কেজি পার শিফটে যেতে চাই, কাউন্টের সাহায্য লাগবে। কাউন্টের সাহায্য আমরা এইভাবে নিতাম, প্রথমে স্যার। লিখে ফেলতে হবে কাউন্ট কি দেওয়া আছে, গিভেন কাউন্ট আছে স্যার, এনি ইংলিশ কাউন্ট। রোভিং কাউন্ট is 1.2 NE 1.2 NE। আর তারপরে লিখে ফেলতে হবে দ্যাট মিন্স, তার মানে আমরা কি বুঝি? দ্যাট মিন্স এই 1.2 NE বলতে আমরা কি বুঝি? এটা বলতে আমরা বুঝি যে দ্য লেংথ 40 গজের হ্যাঁ। এক একটা মানে 1.2 পরিমাণ হ্যাঙ্ক আছে স্যার। হ্যাঁ, length of 1 pound roving is 1.1 into 840 yard,
দেখো তো এই লেখাটা ঠিক আছে কিনা, যে 1.2 এনি রোভিং এর কাউন্ট 1.2 এনি মানে হচ্ছে 1 পাউন্ড যদি আমি রোভিং নেই তাহলে কতগুলি হ্যাঙ্ক পাবো? 1.2 হ্যাঙ্ক পাবো। একটা হ্যাঙ্কের দৈর্ঘ্য হবে 840 গজ, তাহলে 1.2 হ্যাঙ্কের দৈর্ঘ্য হবে 1.2 ইন্টু 840 ইয়ার্ডস। এটা কি বোঝা গেছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, বাকিরাও যদি কেউ না বুঝে থাকো, ওরা হয়তো বুঝে গেছে যারা বলতেছে, যারা কথা বলো নাই তারা না বুঝে থাকলে আমাকে একটু চ্যাট বক্সে জানিয়ে দিও। তো অবশ্য না বোঝার কথাও না, তারপর না বুঝলে আমাকে বলো। আচ্ছা, তো এখন আমি লিখলাম যে 1.2 এনি মানে হচ্ছে এইটা, যে 1 পাউন্ড রোভিং যদি নেই তাহলে আমি টোটাল 1.2 ইন্টু 840 ইয়ার্ডস দৈর্ঘ্যের লেংথ পাবো। এখন হচ্ছে আমি অবশ্যই একটু উল্টা লিখে ফেলছি। স্যার সেটাই চিন্তা করতেছিলাম, মানে হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের ইয়ারটা আগে লিখতে হবে। জি জি, ইয়ারটা এটা আমাদের ছোটবেলায় আমরা ওই ঐকিক নিয়মে হচ্ছে এই আমরা পড়ছিলাম যে যেইটা আমার লাগবে সেটাকে আমাদের ডান দিকে লিখতে হবে। অনেকদিন পর লেখাটা স্যার অনেকটা এমন হওয়ার কথা স্যার, 140 ইয়ার্ডের মানে এক একটা স্পিন্ডেল লেন্থের করে আমরা স্পিন্ডেল পাবো 1.2 স্পিন্ডেল কাউন্টের হিসাব করলে স্যার। আর হুম পাউন্ড তো স্যার সব জায়গাতেই সেম থাকবে। আমরা এইভাবে লিখবো যে দ্য ওয়েট অফ, এই লাইনটা লেখা দরকার ছিল, ওয়েট অফ, এইভাবে লেখা দরকার ছিল, যে অনেকদিন পরে করতে গেছে তো এই জন্য মাথা উলাই গেছে। ওয়েট অফ স্যার এইভাবে ওয়ান লিখলে তো হয় পয়েন্ট না, টু দা না ওয়েট না, অফ 100 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 180 ইয়ার্স জি এর জি জন্য জি জি, হচ্ছে 1 পাউন্ড দরকার আমাদের, এইভাবে হুম লিখলে হুম, হয় না? হ্যাঁ এই যে ওইটাই লিখছি। ওয়েট অফ 840 ইয়ার্ডস রোভিং ইজ, হ্যাঁ একজন হাত তুলছে, প্রশ্ন থাকলে করে ফেলো। ওয়েট অফ 1 ইয়ার্ড ইজ 1 পাউন্ড, হ্যাঁ এটা লেখার দরকার ছিল আমাদের। একই জিনিস, আমরা শুধু যেই জিনিসটা আমাদের বের করতে হয় যৌগিক নিয়ম, ওটাকে কিন্তু আমরা ডান দিকে রাখি। যেমন 5টা ডিমের দাম 20 টাকা, এক ডিমের দাম কত, তখন কিন্তু আমরা এটাকে লিখি যে 5 ডিমের দাম 20 টাকা, এক ডিমের দাম হচ্ছে 20/5 4 টাকা, তো ওই টাকাটা কিন্তু ডান দিকে লিখি। এটা ঐকিক নিয়মের ছোটবেলার সাধারণ নিয়ম। তো ওয়েট অফ এত ইয়ার্ডস রোভিং ইজ 1 পাউন্ড। এখন বাকি কাজ হচ্ছে আমাদের সহজ। তো বাকিটা স্যার ঐকিক নিয়মের মতো বসায় দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওয়েট অফ 1 ইয়ার্ড, 1.2 গুণ হবে স্যার ওই যে বড় সংখ্যাটা। কোনটা বলো তো এখানে? স্যার হ্যাঁ, না নিচে স্যার এখন যেটা লিখতেছি এখানে স্যার হ্যাঁ আমরা হ্যাঁ ওই যে আমাদের আগের যে রেজাল্টটা ওইটা বসাই দিব। জি জি 1.2 মাল্টিপ্লাই হবে স্যার 61641600। জি জি, ঠিক তাই। আচ্ছা, তারপরও আমি একটু পুরোটাই লিখে দিই, নয়তো কেউ কেউ কনফিউশনে পড়ে যাবে হয়তো পরে যারা ভিডিও দেখবে। আচ্ছা, এটা হবে 1, আর 1.2 ইন্টু 840 এটা চলে যাবে হচ্ছে নিচে। 1.2 ইন্টু 840 পাউন্ড। তো 1 ইয়ার্ড রোভিং এর ওয়েট আমরা বের করে ফেললাম। আমাদের আসলে বের করা লাগবে যেটা বের করেছি আমরা এক শিফটে যত ইয়ার্ড প্রোডাকশন ছিল, ওটা আমাদের বের করে ফেলতে হবে। আর এখন ওই যে কেজিতে নিতে হলে 2.2046 দিয়ে ভাগ দিলেই তো হয়ে যাবে না? জি জি, এরপরে সবার শেষ কাজ হচ্ছে ওইটা। ওয়েট অফ থামো। 1641613, 1641613।
আচ্ছা 161.164.160.000 এটা কোথায় যাবে বলো তো, নিচে না উপরে? স্যার এটা উপরে যাবে। জি উপরে যাবে। ওয়ান সিক্স ফোর ওয়ান সিক্স 0.000 তাহলে এটাই হয়ে যাবে আমার এত পাউন্ড। আর পাউন্ডটাকে যদি আমরা কেজিতে কনভার্ট করতে চাই তাহলে আমাদের 2.20 দিয়ে ভাগ দিতে হবে স্যার। হ্যাঁ 2046 দিয়ে ভাগ দিতে হবে, 206 দিয়ে ভাগ দিতে হবে, ব্যাস। এখানেই আমরা হচ্ছে পেয়ে যাব যে কত হচ্ছে সেটা কেজি হবে আর কি। এখানে রেজাল্টটা হয়ে যাবে হচ্ছে কেজিতে, কেজিতে কনভার্ট হবে আর কি। 16 কত কেজি দেখো, এটাই হবে আমার অ্যান্সার। যাই হোক আমি আর একটু চেক করে দেখি, কেন জানি আমার কাছে মনে হচ্ছে কোথাও কোনো ভুল করলাম কিনা। সেটা আমার ছোটবেলা থেকেই মনে হয় ম্যাথ পরীক্ষায়। 7387 আসছে স্যার। 73, আচ্ছা আরেকজন সেজন করতেছিল, সেজনেরও কি একই রেজাল্ট আসে কিনা? 73 আবার বলো। 7387। 87 কোনো পয়েন্ট টয়েন্ট নাই? হ্যাঁ স্যার আছে। জি 15। বলো। 0.15, আচ্ছা হ্যাঁ মোটামুটি এরকম। এটা হচ্ছে কেজি পার শিফট, এক কেজিতে একটা রোভিং ফ্রেম, সরি এক শিফটে আমরা একটা রোভিং ফ্রেম থেকে এত কেজি প্রোডাকশন পাবো যদি ওই সিস্টেমে হচ্ছে চলে। আচ্ছা তাহলে আমি পরের লাইনে এভাবে লিখবো, therefore the production of rolling frame is the production of rolling frame is 73। স্যার রেজাল্টে স্যার একটু ভুল আছে স্যার, পয়েন্টটা স্যার ঠিক নাই। হ্যাঁ বলো। পয়েন্টটা মেবি স্যার এক প্লেস আগে হবে। মানে 738 পয়েন্ট? ইয়েস স্যার ওই জায়গায় হবে। আচ্ছা এইভাবে? জি স্যার 738.715। আচ্ছা ঠিক আছে। স্যার মেইন প্রবলেম হচ্ছে আমরা যে ভ্যালুটা বসাছিলাম 1641600, ওটা 000 না হয়ে 00 হবে, একটা জিরো। 00 হবে স্যার, সেটাই তাই তো বলি যে এই জায়গায় এত বেশি আসে কেন। আচ্ছা এটা কি হিসাব করে দেখছো যে 00 আসে? জি স্যার 4-5 বার করলাম, এরপরে 00 আছে স্যার, 00 আছে। 00 আসবে স্যার এটা। আচ্ছা ঠিক আছে তাহলে 00 হইলো। আচ্ছা, ঠিক আছে আমরা ধরে নিচ্ছি এখন ঠিক আছে এটা। আচ্ছা তাহলে এবার দেখো, আমার মনে হয় না বোঝার কিছু নাই, তারপরে একটু এক ঝলক চোখ বুলায় নাও যে কোনটা কেন হলো। প্রথমে আমরা ফ্লায়ার আরপিএম বাই টিপিআই দিয়ে শুরু করেছিলাম। ফ্লায়ার আরপিএম ছিল 1200, টিপিআই ছিল 1.1 ইঞ্চ পার মিনিট। 36 দিয়ে ভাগ করে দিলাম ইয়ার্ডস পার মিনিট, তারপরে 60 দিয়ে হচ্ছে ইয়ার্ডস পার আওয়ার, 8 দিয়ে ইয়ার্ডস পার শিফট, 120 হচ্ছে নাম্বার অফ স্পিন্ডেল, 1 হচ্ছে ওয়েস্ট, 95 হচ্ছে এফিসিয়েন্সি। দেখো তো এইভাবে মিলাই মিলাই তোমাদেরকে 2 মিনিট সময় দেওয়া হলো অঙ্কটা দেখার জন্য। স্যার আপনি বলছিলেন স্যার ডেলিভারি স্পিড দুইটা সিস্টেমে বের করা যায়, এটা হচ্ছে স্যার ইয়ারটা বের করছি আমরা, যে স্যার রোভিং এর ফ্লায়ারের যে জি, জি। আরপিএম থাকে মানে হ্যাঁ, ওইটা। মানে ওই রোভিং এর মধ্যে যতটুকু কি হারে পেটাচ্ছে রোভিং এর ববিনের মধ্যে। স্যার আরেকটা যেটা থাকতে পারে সেটা হচ্ছে স্যার এই যে ডেলিভারি রোলারের যে স্পিডটা জি কতখানি ফিট হচ্ছে পার মিনিটে। হ্যাঁ হ্যাঁ ওটা আমরা এখনো বের করিনি, আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখবো। ওকে এটা স্যার। সহজ, এটাও সহজ, দুইটাই সহজ। একটু দেখে নাও তো, তোমাদেরকে সময় দেওয়া হলো 2 মিনিট। প্রশ্ন থাকলে করতে পারো।
যাদের প্রশ্ন নাই বা বুঝে ফেলেছো তারা হচ্ছে চ্যাট বক্স আইডি লিখে চলে যাও, লিভ নিতে পারো। যাদের প্রশ্ন আছে বলে ফেলো। ঠিক আছে, মনে হচ্ছে আর কারো প্রশ্ন নাই, তাহলে আইডি লিখে তোমরা চলে যাও। স্যার আইডি লিখে চলে যাব? জি জি, প্রশ্ন থাকলে প্রশ্ন করো।